তানভীর, এই তানভীর, তাড়াতাড়ি ঘুম থেকে ওঠ। অফিসে যাবি না? ধুর, মা আর একটু ঘুমাতে দাও তো। আর কত ঘুমাবি বাবা? অফিসে যেতে দেরি হয়ে যাবে তো। কয়টা বাজে? সকাল 11:45 বাজে। কি? আরও আগে ডেকে দাওনি কেন? আজকে সত্যিই অফিসে যেতে দেরি হয়ে যাবে। তুই তাড়াতাড়ি ফ্রেশ হয়ে আয়, আমি তোর জন্য নাস্তা রেডি করছি। আচ্ছা ঠিক আছে। অতঃপর আমি আমার মায়ের কথা মতো ফ্রেশ হতে গেলাম। এই যা, আমার পরিচয় দিতেই তো ভুলে গেছি। আমি তানভীর, পড়াশোনা শেষ করে বর্তমানে একটা ভালো কোম্পানিতে জব করি। এতক্ষণ যার সঙ্গে কথা বলছিলাম সে হচ্ছে আমার মা। যখন আমি দশম শ্রেণীতে পড়তাম তখন আমার বাবা মারা যায়। তারপর থেকে আমার মা আমাকে অনেক কষ্ট করে লালন পালন করেন। যাই হোক, অনেক আলাপ পরিচয় হলো, এবার গল্পে ফেরা যাক। অতঃপর আমি কিছু হালকা নাস্তা করে বাসা থেকে অফিসে যাওয়ার উদ্দেশ্যে রওনা দিই। অফিসে গিয়েই হাত ঘড়ির দিকে তাকিয়ে দেখলাম সকাল 11:10 বাজে। তার মানে আজ আমার 10 মিনিট লেট হয়েছে। তাহলে তো সর্বনাশের মাথায় পা। দেখলাম অফিসে তখন সবাই যে যার মতো কাজ নিয়ে ব্যস্ত। আমি আমার ডেস্কে গিয়ে কাজ করতে শুরু করলাম। ডেস্কে বসতে না বসতেই অফিসের বস নীলা চৌধুরী ওনার পিএ রফিককে দিয়ে আমাকে তলব করলেন। তারপর আমি তাড়াতাড়ি চলে গেলাম বসের কেবিনে। আমাকে ডেকেছেন ম্যাম? ও হ্যাঁ তানভীর, গতকাল তোমাকে একটা দরকারি ফাইল দিয়েছিলাম, ওটা আমার এখনই দরকার। ওকে ম্যাম, আমি আনছি। তারপর আমি ফাইলটা এনে ম্যামকে দিলাম। আমি বললাম, ম্যাম এটা তো? তারপর ম্যাম ফাইলটা খুলে দেখলো, তারপর বলল, হ্যাঁ হ্যাঁ এটাই। আমি তাহলে আসি ম্যাম। না তুমি বসো, আমার কিছু কথা আছে। বলুন ম্যাম। তুমি কাল খুব ভোরে আমার সাথে যাবে? কোথায় ম্যাম? আমি আগামীকাল নতুন প্রজেক্টের ব্যাপারে রায়পুর যাব, তুমিও যাবে আমার সাথে। আমি কিছুটা অবাক হয়ে বললাম, ম্যাম আমি বাইরে কখনো অফিসের কাজে যাইনি এবং রাতও কাটাইনি। বুঝতেই তো পারছেন, সাধারণ পরিবারের ছেলে আমি। আমার মা এগুলো পছন্দ করেন না, তাই ক্ষমা প্রার্থনা করছি ম্যাম। তুমি কি বলছো তানভীর? তোমার কোনো ধারণা আছে তোমার কি চাকরিটার দরকার নেই? না না ম্যাম, চাকরিটা না থাকলে অসুস্থ মায়ের ওষুধ, ভাইয়ের পড়াশোনার খরচ, বাড়ি ভাড়া কী করে দেব? একদম মারা যাব ম্যাম। তাহলে এইরকম বাজে সেন্টিমেন্ট ছেড়ে যা বলছি সেটাই করো। কাল সকাল 7টায় হাওড়া স্টেশন গেটে চলে আসবে, আমি গাড়ি নিয়ে অপেক্ষা করব। ঠিক আছে ম্যাডাম। এই বলে আমি সেখান থেকে চলে আসলাম। তারপর অফিস শেষে আমি বাড়ি ফিরে এসে নিজের মনের সাথে নিজে যুদ্ধ করলাম খানিকক্ষণ। আমার এরকম অবস্থা দেখে মা বলল, তানভীর, তুই আজ এত চুপচাপ কেন রে? শরীর খারাপ নাকি? না মা, তোমার সাথে একটু কথা আছে। কাল আমাকে অফিসের কাজে কয়েকদিনের জন্য বাইরে যেতে হবে। না গেলে চাকরিটা থাকবে না, তাই আমি কাল ভোরে বেরিয়ে যাব। তুমি নিজেকে সামলে নিও। তুই একদম চিন্তা করিস না বাবা, আমি নিজের খেয়াল রাখবো। আর তুইও নিজের খেয়াল রাখিস। তারপর দিন ম্যাডামের কথা মতো নির্দিষ্ট জায়গায় আমি উপস্থিত হলাম। যথারীতি বসও গাড়ি নিয়ে দাঁড়িয়েছিল। আজ আমার বস তথা নীলা একটা নীল রঙের সালোয়ার কামিজ আর সাথে গোলাপি রঙের ওড়না, চোখে সানগ্লাস, হালকা পিঙ্ক কালারের লিপস্টিক, অদ্ভুত সুন্দর লাগছিল। বস নীলা চৌধুরীর দিকে কিছুক্ষণ অবাক দৃষ্টিতে তাকিয়ে রইলাম। তারপর একটু ইতস্ত হয়ে নীলা গাড়ির লক খুলে দিল। আমি পেছনের সিটে বসতে উদ্যত হলাম। ঠিক তখনই নীলা বলে উঠল, কোনো দরকার নেই, আমার পাশের সিটে বসো আর সিট বেল্টটা ভালো করে বেঁধে নাও। অগত্যা আর কি করার, বসের হুকুম, তাই আমি তার পাশেই বসলাম। তারপর গাড়ি চলতে শুরু করলো। সুন্দর বিদেশি পারফিউমের গন্ধ গাড়ির মধ্যে। একটা সুন্দর গান বাজতে শুরু করলো। ভীষণ ভালো লাগলো আমার। দারিদ্রতার জীবনে এমন মনোরম জার্নি এর আগে কখনো করিনি বলে মনে হয় না। দুইজনে চুপচাপ, কেউ কোনো কথা বলছি না। মাঝে মাঝে ম্যাম আমার দিকে কেমন দৃষ্টিতে যেন দেখছিল। হঠাৎ নীরবতা ভেঙে নীলা বলল, আপনি কি আমার উপর রেগে আছেন এই এত দূর আসতে হলো বলে? না ম্যাডাম, আসলে পেটে যখন খিদে জ্বালা থাকে তখন কোনো চয়েস না থাকাই ভালো। আমার এরকম কথা শুনে নীলা ম্যাডাম অবাক হয়ে আমার দিকে কিছুক্ষণ তাকিয়ে রইল। তারপর আমরা কাজের জায়গায় বিকাল 5টা নাগাদ পৌঁছে গেলাম। আগে থেকেই দুটো রুমের কথা বলা ছিল।
হোটেলের দুটো রুমের চাবি দুজনকে দেওয়া হয়েছে। যে যার ব্যাগপত্র নিয়ে রুমে চলে গেলাম। রুমে গিয়ে আমি ফ্রেশ হয়ে নিলাম। তারপর রুমের বাইরে গিয়ে দেখলাম ম্যাম একটা গোলাপি কালারের শাড়ি পরেছে আর হালকা প্রসাধন, তাতেই ওনাকে ভীষণ সুন্দর দেখাচ্ছিল। তারপর আমি আমার রুমে চলে আসলাম। জানালা দিয়ে যতদূর চোখ যাই দেখলাম জায়গাটা বেশ মনোরম। মনে মনে ম্যামকে ধন্যবাদ দিচ্ছিলাম যে কাজের সূত্রে হলেও এমন মনোরম পরিবেশে আমাকে নিয়ে আসার জন্য। একটু পরে দরজায় টোকা দেওয়ার শব্দ শুনলাম। দরজা খুলে দেখি নীলা ম্যাডাম দাঁড়িয়ে আছে। আজকে নীলা ম্যাডামকে গোলাপি শাড়িতে অসম্ভব সুন্দর লাগছে, ঠিক যেন একটা সুন্দর পরী। অফিসে সবসময় স্যুট টাই এ ধরনের পোশাকে ওনাকে দেখেছি, কিন্তু আজ একদম অন্যরকম লাগছে। তারপর নীলা ম্যাডাম বলল, চলো, সন্ধ্যা হতে দেরি আছে, আশপাশে একটু ঘুরে আসা যাক। আমিও হাসি মুখে তার সাথে বেরিয়ে পড়লাম। গাড়ি না নিয়ে দুজনেই ফাঁকা রাস্তা দিয়ে হাঁটতে লাগলাম। দূরে পাহাড় দেখা যাচ্ছে, কত নাম না জানা ফুল পথের ধারে ফুটে আছে। পাহাড়ি নদী কুলুকুলু শব্দে বয়ে চলেছে। নাম না জানা পাখিগুলো বাসায় ফিরে যাচ্ছে। সূর্য অস্ত যাবার রক্তিম আলোয় নীলা ম্যাডামকে ভীষণ সুন্দর লাগছিল। আমি তানভীরকে না জানিয়ে কয়েকটি ছবি মোবাইলে বন্দি করে নিলাম। হাঁটতে হাঁটতে আমরা ছোট্ট একটা চায়ের দোকানের সামনে চলে এসেছি। আমি ভাবলাম অত বড় মানুষ, এখানে হয়তো চা খাবেন না, তাই বললাম, ম্যাডাম আপনি একটু আস্তে আস্তে হাঁটুন, আমি একটু চা খেয়ে আসছি। তারপর ম্যাডাম আমার দিকে কেমন অবাক দৃষ্টিতে তাকিয়ে বলল, আপনি একা খাবেন? আরে আমি? আমি কিছুটা লজ্জা পেয়ে বললাম, আপনিও খাবেন ম্যাডাম? হ্যাঁ, অবশ্যই। সরি ম্যাডাম, আমি সেটা বুঝতে পারিনি। এই বলে দুটো মাটির ভাঁড়ে চা আর নাম না চেনা দুটো বিস্কুট দিয়ে দুজনে পরম তৃপ্তি নিয়ে চা খেলাম। ততক্ষণে সন্ধ্যার অন্ধকারে চারিদিক ঢেকে গেছে। দুজনই তাড়াতাড়ি হোটেলে ফিরে এলাম। ম্যাডাম বলল, তানভীর তাড়াতাড়ি ডিনার সেরে রেস্ট করো, সকালে তাড়াতাড়ি বেরোতে হবে কাজের সাইডে। ঠিক আছে ম্যাডাম। এই বলে রুমে চলে এলাম। তারপর দিন আমি খুব সকাল সকাল ঘুম থেকে উঠে পড়লাম। তারপর গোসল করে একটা সুন্দর প্যান্ট এবং জামা পরে নিলাম, সাথে ছাতা আর সানগ্লাসটাও নিয়ে নিলাম। এগুলো আমার সঙ্গে সবসময় থাকে। দেখলাম নীলা ম্যাডাম সময় মতো চলে এসেছেন। তারপর আমরা দুজনে একসাথে কাজের সাইডে গেলাম। সেখানে গিয়ে দেখলাম নতুন প্রজেক্ট চলছে। কন্ট্রাক্টর, লেবার সবাইকে ঠিকঠাক মতো সব বুঝিয়ে দিলেন নীলা ম্যাডাম, আর আমি মাঝে মাঝেই কিছু লেখালেখি ও ছবি তোলার কাজ করলাম। কাজের ফাঁকে আমরা সামান্য টিফিন আর চা খেয়ে নিলাম। কাজে চাপে কখন যে দুপুর গড়িয়ে গেছে সেটা আমি টেরই পাইনি। হঠাৎ আকাশে ভীষণ মেঘ করে উঠেছে। ভীষণ বৃষ্টি শুরু হয়ে গেল। আমার চিরসঙ্গী ছাতাটা খুলে কোনো রকমে নিজেকে সেভ করলাম, কিন্তু নীলা ম্যাডাম ভীষণভাবে ভিজে গেলেন। কিছু করা ছিল না। একটু পরে বৃষ্টি একটু কমলে আমরা গাড়ি স্টার্ট দিয়ে বেরিয়ে এলাম। নীলা ম্যাডামের হাঁচি শুরু হয়ে গেল, চোখ দুটো লাল হয়ে উঠেছে। তারপর আমি বললাম, ম্যাডাম আপনি ভীষণ ভিজে গেছেন, শরীর খারাপ হতে পারে, কিছু মেডিসিন নিয়ে নেবেন? ও আমার অভ্যেস আছে, তুমি চিন্তা করো না, কেমন? হোটেলের রুমে যে যার মতো রুমে চলে গেলাম। তারপর আমি কিছু হালকা টিফিন করে নিলাম। সন্ধ্যা প্রায় হয়ে গেছে। একটু ফ্রেশ হয়ে সোফায় বসে বিশ্রাম নিলাম। সারাদিনের ধকলে কখন যে চোখ বুজে এসেছে কে জানে। হঠাৎ দরজায় টোকা পড়ার আওয়াজে আমার ঘুম ভেঙে গেল। দরজা খোলা মাত্র হোটেলের একটি ছেলে বলল, স্যার আপনার সাথে যে ম্যাডাম এসেছেন ওনার ভীষণ শরীর খারাপ, জ্বরে বেহুঁশ। আপনি সঙ্গে এসেছেন তাই আপনাকে জানালাম, আপনি একটু দেখুন প্লিজ। তারপর আমি দরজা লক করে ম্যাডামের রুমে ঢুকলাম। আমি ম্যাডামের কপালে হাত দিয়ে দেখলাম সত্যি ম্যাডামের শরীর জ্বরে পুড়ে যাচ্ছে, কোনো হুঁশ নেই। তারপর আমি ছেলেটিকে বললাম, ভাই কোনো ডাক্তার পাওয়া যাবে? ছেলেটি বলল, না স্যার, এটা তো আর শহর না, এখানে এখন ডাক্তার পাওয়া সম্ভব নয়। তারপর আমি বললাম, একটা থার্মোমিটার আর কিছুটা বরফ পাওয়া যাবে ভাই? ছেলেটি বলল, হ্যাঁ স্যার, আমি এটা আপনাকে এনে দিতে পারবো। ম্যাডামের জ্বর দেখে আমি সারা রাত জলপট্টি দিতে থাকলাম। এখনও রাতের ডিনারও করিনি। ভোরের দিকে ম্যাডামের জ্বরটা অনেকটা কমে যায়। আমি চোখ খুলে তাকিয়ে দেখলাম আমার পায়ের কাছে তানভীর মাথা রেখে ঘুমিয়ে পড়েছে। আমি বুঝতে পারলাম যে গতকাল রাতে আমার অনেক জ্বর এসেছিল।
আর তানভীর সারা রাত আমার সেবা করেছে। আমি বড়ই অবাক হলাম। শরীর খারাপ বাড়িতেও কখনো কখনো হয়েছে, কই আমার আত্মীয় স্বজনকে কোনোদিন দেখিনি এমন করে সেবা করতে পরম মমতায়। সত্যি আমার বৈভব আছে ঠিকই, তবে পার্থিব সুখ থেকে আমিও বঞ্চিত। আর এই তানভীর একজন বেতনভুক্ত স্টাফ, কিন্তু কত মায়া মমতা ওর শরীরে। ও তো একজন আধুনিকা, কত তফাৎ ওর সাথে আমার পরিবারের। কেন জানি না, আস্তে আস্তে আমার মনে তানভীরের জন্য ভালোবাসা তৈরি হতে লাগলো। নীলা ম্যাডামের সারা শব্দে আমার ঘুমটা ভেঙে গেল। আমি দেখলাম নীলা বিছানা থেকে উঠে বসে আছে। ব্যস্ত হয়ে কপালে হাত দিয়ে দেখলাম জ্বর কতটা। না, এখন আর জ্বর নেই, তবে ভীষণ দুর্বল দেখাচ্ছে তাকে। বললাম, ম্যাডাম ভীষণ ভয় পাইয়ে দিয়েছিলেন, কি করব কিছুই বুঝতে পারছিলাম না, শুধু আল্লাহকে ডেকে গেছি। যাক বাবা, আপনাকে উঠে বসতে দেখে এখন আমি নিশ্চিন্ত। এখন কিছু খাবার খেয়ে নিন। তারপর আমি আর ম্যাডাম একসাথে সকালে নাস্তা করলাম। তারপর রেডি হয়ে লাগেজ নিয়ে বেরিয়ে পড়লাম বাসায় যাওয়ার উদ্দেশ্যে। আসার পথে আমি নীলা ম্যাডামকে বললাম, ম্যাডাম আস্তে গাড়ি চালান, আপনি দুর্বল আছেন এখনও। তারপর হঠাৎ করে নীলা আমার হাত চেপে ধরে বলল, জানো তানভীর, আমি বড় একা। তুমি আমার জীবনে থাকবে তানভীর, আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। আমি তার এরকম কথা শুনে পুরাই ভ্যাবাচাকা খেয়ে যাই। আপনি এসব কি বলছেন ম্যাডাম? আপনার মাথা ঠিক আছে তো? হ্যাঁ, ঠিকই বলছি। আমি তোমাকে অনেক আগে থেকেই ভালোবাসি। প্লিজ তুমি আমাকে ভালোবাসো। আমি তোমাকে ছাড়া বাঁচবো না। আমি তোমাকে নিজের সঙ্গী হিসেবে পেতে চাই। প্লিজ তুমি আর না করো না। তারপর আমি বললাম, তা হয় না ম্যাডাম, এ সম্পর্ক বৈধ হবে না। সমাজ আপনার আর আমার সম্পর্ক কখনোই মানবে না। এসব আপনি আবেগের বশে বলছেন। যখন আবেগ থাকবে না তখন বুঝতে পারবেন বাস্তবতাটা কতটা কঠিন। প্লিজ আপনি আমাকে ভুলে যান। এই বলে আমি আমার গন্তব্যে নেমে গেলাম। আমার চলে যাওয়ার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে রইল নীলা ম্যাডাম। তার পরের দিন সঠিক সময়ে অফিসে এসে নিজের ডেস্কে বসে কাজ করতে লাগলাম। হঠাৎ কোনো এক প্রয়োজনে এক মেয়ে স্টাফ আমার সাথে কথা বলতে শুরু করলো। ঠিক তখনই নীলা ম্যাডাম তার কেবিনে আমাকে ডাকলেন। তারপর আমি নীলা ম্যাডামের কেবিনে গেলাম। বললাম, আমাকে ডেকেছেন ম্যাম? ওই মেয়েটার সাথে কি কথা বলছিলে? আসলে ওনার ফাইলে একটা সমস্যা দিয়েছে, তো সেজন্য একটু সমাধান করে দিলাম, এই আর কি। ও আচ্ছা, গতকাল তোমাকে যে কথাগুলো বলেছিলাম সে কথাগুলো মনে আছে? জি মনে আছে। তোমার মতামত কি? আপনি যেটা চাচ্ছেন সেটা কখনো সম্ভব নয়। প্লিজ তানভীর, আমি তোমাকে অনেক ভালোবাসি। তোমাকে ছাড়া আমি সম্পূর্ণ অচল। তোমার ভালোবাসা আমাকে ভিক্ষে দাও। ছি ছি ম্যাডাম, এটা আপনি কি করছেন? তুমি যদি আমায় ভালো না বাসো তাহলে আমি কিন্তু আত্মহত্যা করব। আত্মহত্যা মহাপাপ, প্লিজ এরকমটা করবেন না। তাহলে বলো ভালোবাসি। আচ্ছা ঠিক আছে, আমি আপনাকে ভালোবাসি। চলো এখনই আমরা বিয়ে করব। আচ্ছা ঠিক আছে, আগে আমার মায়ের মতামতটা নিয়ে নিই। অতঃপর পরিবারের সম্মতিতে আমার আর নীলার বিয়ে সুসম্পন্ন হয়। সকলে আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন সুখী হতে পারি। আমাদের আজকের গল্পটি এ পর্যন্তই। দেখা হচ্ছে আবারও নতুন কোনো গল্প নিয়ে। সেই পর্যন্ত আমাদের সাথেই থাকুন। আর হ্যাঁ, আমাদের আজকের গল্পটি আপনার কাছে কেমন লেগেছে সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে।